প্রত্যেককে মক কেয়ার ফর জবে স্বাগত। আজকে আমরা হিস্ট্রি মক টেস্ট 12 নিয়ে আলোচনা করছি। তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল মক কেয়ার ফর জব থেকে এই মক টেস্টটি ইতিমধ্যে দিয়ে দিয়েছো, তারা এখন অবশ্যই উত্তরগুলি মিলিয়ে নেবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। আজকের পর্বে মোট 20টি প্রশ্ন আছে, 20 নম্বরের পরীক্ষা এবং সময় হচ্ছে 10 মিনিট। তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন, খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? অপশান এ মেহমুদ লোদি, অপশান বি হিমু, অপশান সি রানা সঙ্গ, নাকি অপশান ডি এদের কেউই নয়। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান সি রানা সঙ্গ। 1527 সালে খানুয়ার যুদ্ধ ঘটেছিল। এই যুদ্ধে বাবরের কাছে মেবারের রাজা রানা সঙ্গ বা রানা সংগ্রাম সিংহ পরাজিত হয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 2, নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? অপশান এ নিকোলো কন্টি, অপশান বি ফ্রাঙ্কুয়া বার্নিয়ের, অপশান সি স্যার টমাস রো, নাকি অপশান ডি আথানাসিয়াস নিকিটিন। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি স্যার টমাস রো। ঠিক আছে। আচ্ছা, স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। তোমরা এখন একটি প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবে যে জাহাঙ্গীরের রাজসভায় প্রথম কে এসেছিলেন। ঠিক আছে, জাহাঙ্গীরের রাজসভায় প্রথম কে এসেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 3 নম্বর কি বলছে দেখা যাক। প্রশ্ন 3, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন? আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন কে? অপশান এ বাহাদুর শাহ, অপশান বি শাহজাহান, অপশান সি ঔরঙ্গজেব, নাকি অপশান ডি জাহাঙ্গীর। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? আচ্ছা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তাহলে অপশান বি শাহজাহান। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 4, কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? অপশান এ মোহাম্মদ শাহ, অপশান বি ফারুক সিয়ার, অপশান সি বাহাদুর শাহ, নাকি অপশান ডি শাহ আলম। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই জানো সঠিক উত্তর অপশান এ মোহাম্মদ শাহ। ঠিক আছে। আচ্ছা, 1739 সালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, ইরানের শাসক ছিলেন নাদির শাহ ও মুঘল সম্রাট মোহাম্মদ শাহের মধ্যে ঘটা এই যুদ্ধ কার্নালের যুদ্ধ নামে পরিচিত। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নাদির শাহ মোহাম্মদ শাহকে কোন যুদ্ধে পরাজিত করেছিলেন, সঠিক উত্তর হবে তখন 1739 খ্রিস্টাব্দের কার্নালের যুদ্ধ। ঠিক আছে। আচ্ছা, এখানে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। মোহাম্মদ শাহ এই যুদ্ধে পরাজয়ের ফলে নাদির শাহকে প্রচুর ধনসম্পদ দিতে বাধ্য হন। ঠিক আছে, মোহাম্মদ শাহ যেহেতু পরাজিত হয়েছিলেন তাই তিনি কি করেছিলেন, নাদির শাহকে প্রচুর পরিমাণে ধনসম্পদ দিতে বাধ্য হয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো শাহজাহানের নির্মিত ময়ূর সিংহাসন। হ্যাঁ, নাদির শাহ এই সময় কিন্তু ময়ূর সিংহাসনটি নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এই ময়ূর সিংহাসনের সঙ্গে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হীরাও তিনি নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, তোমরা এই হীরাটির নাম যে কোন হীরাটি এই যে কার্নালের যুদ্ধে কোন হিরেটি নাদির শাহ তিনি ভারত থেকে নিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এই হীরেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই জানো, নামটি কমেন্ট করে জানাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 5, বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে ছিলেন? অপশান এ সরফরাজ খান, অপশান বি শওকত জঙ্গ, অপশান সি আলীবর্দী খান, নাকি অপশান ডি সুজাউদ্দিন। তাহলে কোনটি সঠিক উত্তর হবে? আচ্ছা, এখানে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি সুজাউদ্দিন। ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা মনে রাখবে যে মুর্শিদ কুলি খান ছিলেন কিন্তু বাংলার প্রথম নবাব। ঠিক আছে, বাংলার প্রথম নবাব তাহলে কে ছিলেন? মুর্শিদ কুলি খান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 6, ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? অপশান এ লর্ড ওয়েলেসলি, অপশান বি লর্ড ওয়ারেন হেস্টিংস, অপশান সি লর্ড কর্নওয়ালিস, নাকি অপশান ডি স্যার জন শোর।
তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, লর্ড ওয়েলেসলি। ঠিক আছে। আচ্ছা, তোমরা তাহলে এবার কমেন্ট করে জানাবে যে লর্ড ডালহৌসি প্রবর্তিত নীতিটি কি ছিল। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরও তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, নেক্সট প্রশ্ন। প্রশ্ন 7, ভারতের ইতিহাসে 1761 সাল গুরুত্বপূর্ণ কেন? অপশান এ, ইংরেজ কোম্পানির বাংলার দেওয়ান হয়। অপশান বি, পানিপথের তৃতীয় যুদ্ধে মাটা শক্তি পর্যুদস্ত হয়। অপশান সি, ইংরেজ কোম্পানির সেনাবাহিনীর দিল্লি দখল। নাকি অপশান ডি, মহীশূরের হায়দার আলীর মৃত্যু। এই যে 4টে কারণ রয়েছে, এই 4টে কারণের মধ্যে কোনটির জন্য 1761 সালটি গুরুত্বপূর্ণ? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই জানো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 1761 সালে কি হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ, তাই তো? তাহলে সঠিক উত্তর অপশান বি, পানিপথের তৃতীয় যুদ্ধে মাঠা শক্তি পর্যুদস্ত হয়। তো এর জন্য 1761 সালটি কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আগের মক টেস্টে আমরা পানিপথের 3টি যুদ্ধ নিয়েই আলোচনা করেছিলাম। ঠিক আছে, তোমরা যদি আগের মক টেস্টটি না দেখে থাকো, আমি লিংক ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 8, দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন? অপশান এ, আলাউদ্দিন আলম শাহ। অপশান বি, বহলুল লোদি। অপশান সি, সিকান্দার লোদি। নাকি অপশান ডি, ইব্রাহিম লোদি। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি, ইব্রাহিম লোদি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 9, মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু কোনটি ছিল? অপশান এ, লোহা। অপশান বি, অ্যালুমিনিয়াম। অপশান সি, তামা। নাকি অপশান ডি, দস্তা। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, তামা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 10, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? খুবই সহজ প্রশ্ন এটি। চিরস্থায়ী বন্দোবস্ত তাহলে কে প্রবর্তন করেছিলেন? অপশান এ, লর্ড কর্নওয়ালিস। অপশান বি, ওয়ারেন হেস্টিংস। অপশান সি, জন সোর। নাকি অপশান ডি, লর্ড বেন্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত এটি 1793 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1793 সালে প্রবর্তন করা হয়েছিল। তাহলে কে প্রবর্তন করেছিলেন? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তাহলে কি বলছে দেখা যাক। পরবর্তী প্রশ্ন 11, প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? অপশান এ, প্রাকৃত। অপশান বি, সংস্কৃত। অপশান সি, পালি। নাকি অপশান ডি, অর্ধমাগধী। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান সি, পালি ভাষায়। ঠিক আছে। এবার তাহলে আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থ যে ত্রিপিটক, সেই ত্রিপিটক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। ঠিক আছে। তাহলে এই যে ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধ ধর্মের মূল ধর্মগ্রন্থ, ত্রিপিটক এটি পালি ভাষায় রচিত। ত্রিপিটক অর্থাৎ এখানে 3টে পিটক রয়েছে। পিটক শব্দের অর্থ কি? বাস্কেট বা ঝুড়ি। তাহলে এই ত্রিপিটক বা 3টে পিটক কোনগুলি জেনে নেওয়া যাক। প্রথম পিটকের নাম হচ্ছে সুত্ত পিটক। দ্বিতীয় পিটকের নাম কি? বিনয় পিটক। এবং তৃতীয় পিটকের নাম অভিধম্ম পিটক। তাহলে সুত্ত পিটকে কি রয়েছে? সুত্ত পিটকে গৌতম বুদ্ধের উপদেশাবলী রয়েছে। ঠিক আছে। বিনয় পিটকে কি রয়েছে? বিনয় পিটকে বৌদ্ধ সংঘের নিয়মাবলী। অভিধম্ম পিটকে কি রয়েছে? অভিধম্ম পিটকে রয়েছে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব। ঠিক আছে। প্রশ্ন 12, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? অপশান এ, জে এল নেহেরু। অপশান বি, দাদাভাই নৌরোজি। অপশান সি, এম কে গান্ধী। নাকি অপশান ডি, উপরের কেউই নয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি, দাদাভাই নৌরোজি। আচ্ছা, দাদাভাই নৌরোজি ইনাকে কিন্তু ভারতের, ঠিক আছে, বৃদ্ধ মানুষ আর কি বলা হয়। ঠিক আছে, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে? দাদাভাই নৌরোজিকে। ইনি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য হয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 13, আলেকজান্ডার কত দিন ভারতে ছিলেন? অপশান এ, 19 মাস। অপশান বি,
16 মাস, অপশান সি 20 মাস, নাকি অপশান ডি 24 মাস? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ 19 মাস। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেছিলেন? এই প্রশ্নটিও বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তাহলে তখন সঠিক উত্তর কোনটি হবে? আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখা যাক। প্রশ্ন 14, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল। অপশান এ কালিকট, অপশান বি তাম্রলিপ্ত, অপশান সি সোপারা, নাকি অপশান ডি কোচিন? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তাহলে অপশান সি সোপারা। ঠিক আছে। প্রশ্ন 15, কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি এম কে গান্ধী, নাকি অপশান ডি স্বামী বিবেকানন্দ? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বলা হয় কাকে? সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায়কে। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাতে পারো যে ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা ছাড়াও রাজা রামমোহন রায়কে আর কি কি নামে ডাকা হয়, বা তিনি আর কি কি নামে পরিচিত? ঠিক আছে, যে কোনো একটি তোমরা কমেন্ট করে জানাতে পারো। প্রশ্ন 16, তহকিক ই হিন্দ কে রচনা করেছিলেন? অপশান এ আল বেরুনি, অপশান বি আল বিলাদরি, অপশান সি সুলেমান, নাকি অপশান ডি আল মাসুদি? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ আল বিরুনি। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 17, কে অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন? অপশান এ বিম্বিসার, অপশান বি বিন্দুসার, অপশান সি অশোক, নাকি অপশান ডি কালাশোক? তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি বিন্দুসার। বিন্দুসার অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রশ্ন 18, নাসিক প্রশস্তি বা শিলালিপি কে প্রচার করেছিলেন? অপশান এ গৌতমীপুত্র সাতকর্ণী, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি হর্ষবর্ধন, নাকি অপশান ডি ধর্মপাল? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ গৌতমীপুত্র সাতকর্ণী। প্রশ্ন 19, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? অপশান এ হোসেন শাহ, অপশান বি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, অপশান সি নসরত শাহ, নাকি অপশান ডি ইলিয়াস শাহ? আগে আমরা পড়েছিলাম বা আগের প্রশ্নে ছিল যে দিল্লির শেষ সুলতান কে ছিলেন? সঠিক উত্তর কি ছিল? ইব্রাহিম লোদি। এবার বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তাহলে অপশান বি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? প্রশ্ন 20, দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? অপশান এ ইলতুৎমিশ, অপশান বি বলবন, অপশান সি মোহাম্মদ বিন তুগলক, নাকি অপশান ডি ফিরোজ শাহ তুগলক? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি ফিরোজ শাহ তুগলক। ঠিক আছে। তাহলে আজকের মক টেস্টের 20টি প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। প্রশ্নগুলি কেমন ছিল তা তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং মক টেস্ট চলাকালীন যেসব প্রশ্নগুলি আমি কমেন্ট করে জানাতে বলেছি তোমরা তার মধ্যে যতগুলি পারবে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। ঠিক আছে। আর আর তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে অবশ্যই বুঝতে পারবে যে এগুলি কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে বারবার এসেছে। ঠিক আছে, যেসব পরীক্ষাতে এগুলো এসেছে আমি সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ এগুলিকে PYQ বলতে পারো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বলতে পারো এগুলি। তাই সেই সঙ্গে কিন্তু তোমাদের এই মক টেস্টের সঙ্গে সঙ্গে বিভিন্ন চাকরি পরীক্ষার PYQগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের লক্ষ্যে থেকো অবিচল।